হ্যালো এভরিওয়ান, আজকের এই এক্সপ্লেনারে আপনাদের স্বাগত। আচ্ছা ভাবুন তো, এমন একজন মানুষ যিনি গত ৩৬ বছর ধরে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ব্যক্তিদের একজন, যাকে ধরাছোঁয়ার বাইরে বলে মনে করা হতো, তাকে কিভাবে ট্র্যাক করা হলো। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা কথা বলবো অপারেশন ইম্পসিবল টার্গেট নিয়ে। ২০২৬ সালে আয়াতুল্লাহ খামেনির ওপর চালানো সেই অবিশ্বাস্য সামরিক অভিযান, যা আধুনিক সমরবিদ্যা আর গোয়েন্দা প্রযুক্তির এক অভাবনীয় মেলবন্ধন। কিভাবে এক দশকের সুদীর্ঘ পরিকল্পনা আর নিখুঁত হিসেব নিকাশের পর এই অসম্ভবকে সম্ভব করা হলো, চলুন আজ সেটাই ধাপে ধাপে ডিকোড করা যাক। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যক্তিকে আসলে কিভাবে ট্র্যাক করা সম্ভব? আমরা এমন একজন নেতার কথা বলছি যার নিরাপত্তা স্তর ভেদ করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল। মানে একটু চিন্তা করে দেখুন, আয়াতুল্লাহ খামেনি মাটির নিচে এমন এক সুগভীর বঙ্কারে থাকতেন যেখানে স্রেফ লিফটে করে নামতেই অন্তত ৫ মিনিট সময় লেগে যেত, আর তার চারপাশে মোতায়েন থাকত হাজার হাজার এলিট গার্ড, সাথে বহু স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। দীর্ঘ ৩৬টা বছর ধরে এই দুর্ভেদ্য নিরাপত্তাই তাকে রক্ষা করে আসছিল। কিন্তু এত কিছুর পরও কিভাবে এই দুর্ভেদ্য প্রাচীরে ফাটল ধরল, সেই অনুসন্ধানটা আসলেই চরম রোমাঞ্চকর। এই পুরো ঘটনার টাইমলাইনটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে খুব সহজেই বোঝা যায় যে এটা কোনো রাতারাতি নেওয়ার সিদ্ধান্ত বা একদিনের পরিকল্পনা ছিল না। এর শেকড় পোতা ছিল অনেক গভীরে। শুরুটা হয় ২০১৮ সালের ৩১ জানুয়ারি। মোসাদ সেবার ইরানের সুরাবাদ এলাকার একটা ওয়্যারহাউস থেকে অত্যন্ত দুঃসাহসিক এক অভিযান চালিয়ে প্রায় আধা টন গোপন পরমাণু নথিপত্র চুরি করে নিয়ে আসে। আর ঠিক এই ঘটনাটাই ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর চিন্তাধারায় এক বিশাল, যাকে বলে প্যারাডাইম শিফট, সেটা নিয়ে আসে। তারা তখন পরিষ্কার বুঝতে পারে যে বারবার শুধু পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে আসলে দীর্ঘমেয়াদী কোনো লাভ নেই। কারণ নেতৃত্ব যদি অক্ষত থাকে, তারা তো সেগুলো আবারও পুনর্নির্মাণ করবে, রাইট? তাই তাদের নজরটা এবার পরমাণু কেন্দ্র থেকে সরাসরি শীর্ষ নেতৃত্বের দিকে ঘুরে যায়। এরপর ২০২৩ সালের হামাসের সেই অপ্রত্যাশিত হামলা, ২০২৪ সালের মার্কিন নির্বাচন এবং সবশেষে ২০২৬ সালের সেই চূড়ান্ত যৌথ হামলা। এই পুরো এক দশকের সুদীর্ঘ, সূক্ষ্ম আর জটিল পরিকল্পনার মধ্য দিয়েই রচিত হয়েছিল এই চূড়ান্ত আঘাতের নীল নকশা। পর্যায় ১, পাস্তু স্ট্রিট কম্পাউন্ড, খামেনির সেই বিখ্যাত দুর্ভেদ্য দুর্গ। চলুন এর ভেতরের অবস্থাটা একটু বুঝে নিই। এই পাস্তুর স্ট্রিট কম্পাউন্ড, যাকে মোতাহারি কমপ্লেক্সও বলা হয়, এর ৩০ একর জায়গা জুড়ে মোতায়েন ছিল ভালি ইএএমআর রক্ষী বাহিনীর ৩ স্তরের কঠোর নিরাপত্তা বলয়। আর মাটির নিচে ছিল ৫ কিলোমিটার দীর্ঘ এক সুড়ঙ্গ নেটওয়ার্ক। আর ঠিক এই দুর্গেই শুরু হয় আধুনিক গুপ্তচর বৃত্তির এক শ্বাসরুদ্ধকর ইঁদুর বিড়াল খেলা। একদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ইউনিট ৮২০০ ইরানে থাকা চীনা কোম্পানির ক্যামেরাগুলোর বাগ কাজে লাগিয়ে সেগুলো হ্যাক করতে শুরু করে। তারা পেগাসাস স্পাইওয়্যার দিয়ে ভেতরের মহলের লোকদের ফোন ট্র্যাক করছিল, আর ওপর থেকে ওরিয়ন স্যাটেলাইটের সাহায্যে রাখছিল কড়া নজরদারি। কিন্তু ইরানও তো আর হাত গুটিয়ে বসেছিল না। তারা পাল্টা ব্যবস্থা হিসেবে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়। এমনকি স্যাটেলাইট ট্র্যাকিং এড়াতে তারা ফাইবার অপটিক ক্যাবেলের মাধ্যমে নিজেদের অভ্যন্তরীণ যোগাযোগ শুরু করে। কারণটা খুব সিম্পল, ফাইবার অপটিক্সে ডেটা যায় আলোর গতিতে, যা স্যাটেলাইট ওপর থেকে ধরতে পারে না। তারা এমনকি স্যাটেলাইটের টাইম উইন্ডো মেপে শুধুমাত্র স্যাটেলাইটের অন্ধ সময়ে, যখন স্যাটেলাইটের নজরও এলাকার উপর নেই, ঠিক তখনই নিজেদের মুভমেন্ট করত। ভাবা যায়, নজরদারির এই অদৃশ্য জালটা আসলে কতদূর বিস্তৃত ছিল জানেন? একদম অস্ট্রেলিয়ার এক বিরান মরুভূমি পর্যন্ত। সেখানে সিআইএ এর একটা অতি গোপন প্রসেসিং হাব আছে, নাম পাইন গ্যাপ। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের ওরিয়ন এবং KH-11 স্যাটেলাইটগুলো মহাকাশ থেকে সরাসরি যে বিশাল পরিমাণ লাইভ ডেটা সংগ্রহ করছিল, তা দিন-রাত প্রসেস করা হতো এই পাইন গ্যাপে বসেই। এই KH-11 স্যাটেলাইটগুলো এতটাই নিখুঁত ছিল যে এরা মানুষের ছায়ার দৈর্ঘ্য মেপেও তথ্য বিশ্লেষণ করতে পারত। কম্পাউন্ডের ভেতরে কোনো গার্ড কার সাথে কথা বলছে কিংবা সেখানে কী ধরনের খাবার ডেলিভারি হচ্ছে, এই সব অবিশ্বাস্য রকমের খুঁটিনাটি তথ্য রিয়েল টাইমে এই পাইন গ্যাপে বসে ট্র্যাক করা হতো। এবার একটা চমকপ্রদ তথ্য দিই, 98.7%। এটা কিন্তু কোনো সাধারণ পরিসংখ্যান নয়। একটু ভেবে দেখুন, এত স্যাটেলাইট ইমেজ, হাজার হাজার ফোন কল আর গুপ্তচরদের পাঠানো পাহাড় সমান রিপোর্ট, এসব কি কোনো সাধারণ মানুষের পক্ষে পড়ে নিখুঁতভাবে বিশ্লেষণ করা সম্ভব? একদমই না। আর ঠিক এখানেই গেম চেঞ্জার হিসেবে এন্ট্রি নেয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। প্যালন্টিয়ার কোম্পানির তৈরি ম্যাভেন স্মার্ট সিস্টেম এবং ক্লড এআই এর সাহায্যে কোটি কোটি ডেটা পয়েন্ট বিশ্লেষণ করা শুরু হয়। এই এআই সিস্টেমটা 98.7% নির্ভুলতার সাথে আয়াতুল্লাহ খামেনির দৈনন্দিন জীবনের পুরো প্যাটার্ন বা রুটিনটা বের করে ফেলে।
শুনলে অবাক হবেন, এমনকি খামেনির হাঁটার ভঙ্গি, তার কাঁধের সামান্য নড়াচড়া বা শারীরিক অঙ্গভঙ্গিও এই এআই এমনভাবে বিশ্লেষণ করে যাতে আসল খামেনি এবং তার কোনো বডি ডাবলের মধ্যে একেবারে নিখুঁত পার্থক্য করা যায়। জাস্ট আনবিলিভেবল, তাই না? রাজনীতি আর রণকৌশল যে কিভাবে একটা বিন্দুতে এসে মিলে যেতে পারে তার একটা পারফেক্ট উদাহরণ আমরা দেখি ২০২৪ সালের মার্কিন নির্বাচনের পর। ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করার পর যেখানে অনেক প্রো ইসরায়েল ডোনারের বড়সড় সমর্থন ছিল, ভূ রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুত বদলাতে শুরু করে। ২০২৫ সালের জুনে শুরু হয় অপারেশন রাইজিং লায়ন। সেই সময় খামেনি সম্ভাব্য বিপদের কথা আঁচ করতে পেরে তার পরিবার নিয়ে মাটির নিচের ওই অত্যন্ত সুরক্ষিত বাংকারে আশ্রয় নেন। আর ঠিক সেই সময়েই ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটা অত্যন্ত সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ পোস্ট আসে। লেখা ছিল, আমরা জানি খামেনি কোথায় আছেন। ব্যাস, এই একটা মাত্র লাইনই পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে মার্কিন আর ইসরায়েলি গোয়েন্দা নজরদারি আসলে কতটা গভীরে প্রবেশ করেছিল। তাদের কাছে কোনো কিছুই আর গোপন ছিল না। আচ্ছা, চলুন এবার এই শ্বাসরুদ্ধকর পরিকল্পনার একদম চূড়ান্ত অনুমোদনের ধাপগুলো একটু দেখে নেওয়া যাক। ২০২৫ সালের নভেম্বরে ডিসিশন হয় যে ২০২৬ সালের শুরুর দিকেই খামেনিকে টার্গেট করা হবে। কিন্তু সমস্যা হলো, একটা মাটির নিচের বাংকারে নিখুঁত হামলা চালানো কৌশলগতভাবে অত্যন্ত কঠিন একটা কাজ। ঠিক তখনই ২৬ ফেব্রুয়ারি একটা যুগান্তকারী গোয়েন্দা তথ্য তাদের হাতে এসে পৌঁছায়। জানা যায় যে ২৮ ফেব্রুয়ারি সকালে ৪০ জন শীর্ষ কর্মকর্তাকে নিয়ে খামেনি মাটির নিচে নয় বরং পাস্তুর স্ট্রিট কম্পাউন্ডের ওপরের অংশে একটা মিটিং করবেন। এটা ছিল সেই বহুকাঙ্ক্ষিত সুবর্ণ সুযোগ যার জন্য তারা এতদিন অপেক্ষা করছিল। আর দেরি না করে ২৭ ফেব্রুয়ারি মার্কিন প্রশাসন এবং ইসরায়েল এই তথ্যের ভিত্তিতেই অবিলম্বে চূড়ান্ত হামলার গ্রিন সিগন্যাল দিয়ে দেয়। পর্যায় ২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, চূড়ান্ত অভিযান। অবশেষে সেই চূড়ান্ত দিনটি উপস্থিত হল। চলুন দেখি সেদিন ঠিক কী ঘটেছিল। সকাল ঠিক ৭:৩০। ইসরায়েলের নেভাটিম এয়ারবেস এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো থেকে একযোগে উড়াল দেয় অত্যাধুনিক সব F-35 এবং F-15 যুদ্ধবিমান। কিন্তু একটা প্রশ্ন জাগে না, এতগুলো যুদ্ধবিমান কি বিনা বাধায় স্ট্রেফ উড়ে উড়ে ইরানের আকাশসীমায় ঢুকে পড়বে? একেবারেই না। শুরু হয় ধাপে ধাপে বহুমাত্রিক সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধ। প্রথমত, ওই কম্পাউন্ডের আশেপাশের সব মোবাইল টাওয়ার জ্যাম করে দেওয়া হয়। এরপর ইসরায়েলের ইউনিট 8200 ইরানের S-300 আর ভাবার 733 রাডার সিস্টেমে আগে থেকেই লুকিয়ে রাখা স্লিপার ম্যালওয়্যারগুলো অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে তাদের রাডার স্ক্রিনগুলো মুহূর্তের মধ্যে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে যায়। আক্ষরিক অর্থেই অন্ধ হয়ে যায় তারা। ব্যাকআপ হিসেবে মার্কিন নৌবাহিনীর EA-18G বিমান থেকে চালানো হয় অত্যন্ত শক্তিশালী EMP জ্যামিং। আর সবশেষে আগে থেকে ইরানে পাচার করে রাখা ড্রোনগুলো ঠিক রাডার ব্যাটারির উপরে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। একদম নিখুঁত, তাই না? সময় তখন সকাল ঠিক ৯:৪০। এই পুরো অপারেশনের চরম পরিণতিকে সংজ্ঞায়িত করে এই ৩০ সংখ্যাটি। কোনো রকম বাধা ছাড়াই যুদ্ধবিমানগুলো পাস্তুর স্ট্রিট কম্পাউন্ডের একেবারে ঠিক ওপরে পৌঁছে যায়। গোয়েন্দা তথ্য এতটাই নিখুঁত ছিল যে ঠিক যে ভবনে খামেনি এবং ইরানের শীর্ষ ৪০ জন কর্মকর্তা মিটিং করছিলেন, একদম পিন পয়েন্ট নিশানায় সেখানে পরপর ৩০টি ব্লু স্প্যারো হাইপারসনিক মিসাইল আঘাত হানে। এই মিসাইলগুলো প্রথমে বায়ুমণ্ডলের বাইরে চলে যায়, তারপর সেখান থেকে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে অবিশ্বাস্য দ্রুতগতিতে সোজা লক্ষ্যবস্তুতে আঘাত করে। আর চোখের নিমেষেই খামেনি এবং তার ভেতরের বৃত্তের শীর্ষস্থানীয় সবাই সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যান। এবার একটু চিন্তা করুন এই হামলার সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক প্রভাবটা নিয়ে। সেটা ছিল আরও ভয়ঙ্কর। হামলার মাত্র ১২ মিনিট পর ইরানিদের মোবাইল ফোনে থাকা একটা অত্যন্ত জনপ্রিয় ধর্মীয় অ্যাপ বাদেসাবা, যেটা মূলত প্রার্থনার সময় জানার জন্য মানুষ ব্যবহার করে, সেটা পুরোপুরি হ্যাক হয়ে যায়। লাখ লাখ সাধারণ মানুষের ফোনে সরাসরি একটা নোটিফিকেশন পৌঁছায় যেখানে লেখা ছিল, সাহায্য এসে গেছে। আর কিছুক্ষণ পরে আসে আরও একটা বার্তা যেখানে সরাসরি ইরানি সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে বলা হয়। এটা কিন্তু খুব স্পষ্টভাবেই প্রমাণ করে দেয় যে CIA এবং মোসাদের সাইবার হ্যাকিং সাধারণ মানুষের ব্যক্তিগত ডেটা পর্যন্ত কতটা গভীরভাবে ছড়িয়ে পড়েছিল। এখন আপনাদের মনে হয়তো এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে এত নিখুঁত একটা অপারেশন কি কেবল প্রযুক্তির জোরেই সম্ভব? ভেতরের কেউ কি জড়িত ছিল না? কোনো গুপ্তচর? ঠিক এই জায়গাতেই কুদুস ফোর্সের জেনারেল ইসমাইল কানির ভূমিকা নিয়ে এক গভীর রহস্য তৈরি হয়। কারণটা শুনলে আপনিও অবাক হবেন। এর আগের ৯টা টার্গেটেড হামলায় তিনি রীতিমতো অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন, আর এই ১০ম হামলায়ও তিনি আশ্চর্যজনকভাবে বেঁচে যান। ইরানি বাহিনী পরবর্তীতে তাকে গ্রেফতার করে তদন্ত শুরু করে। যদিও মোসাদ প্রকাশ্যে দাবি করেছিল যে ইসমাইল কানি তাদের চর নন, কিন্তু এই ঘটনা পুরো ইরানি নেতৃত্বের ভেতরে এক চরম অবিশ্বাস আর অভ্যন্তরীণ আতঙ্কের জন্ম দেয়। সবশেষে একটা অদ্ভুত কিন্তু সত্য ঘটনা বলি।
খামেনির মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়ার সময় যদি আবারও বিমান হামলা হয় ঠিক এই ভয়ে তার মৃতদেহ বাধ্য হয়ে ডিপ ফ্রিজে রাখা হয়েছিল। এই একটা ঘটনায় প্রমাণ করে যে আধুনিক প্রযুক্তিগত যুদ্ধের ভয়াবহতা কতটা তীব্র আর সেটা মানুষকে মানসিকভাবে কতটা বিপর্যস্ত করে দিতে পারে। এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্নই আসলে ঘুরে ফিরে আসে, এমন এক বিশ্ব যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আর স্যাটেলাইট মাটির 5 কিলোমিটার নিচে থাকা একজন মানুষের গতিবিধিও একেবারে নিখুঁতভাবে ট্র্যাক করতে পারে, সেখানে প্রকৃত নিরাপত্তা বলে কি আসলেই কিছু আছে, নাকি এটা শুধুই একটা বিভ্রম? আজকের এই বিশ্লেষণ আমরা শেষ করছি এই প্রশ্নটা দিয়েই। একটু ভেবে দেখবেন।